আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যে স্থান থেকেই আজকে আমার এই লাইভ প্রোগ্রাম সরাসরি অথবা পরবর্তীতে ভিডিও ধারণকৃত অংশটি দেখবেন, সকলকেই আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়টা প্রথমে দিতে চাই। আমার নাম মাহবুব হাসান পিয়ারু। আমি 1988 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমেই আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমি খুলনা মহানগর ছাত্র দলের সর্বপ্রথম সহযোগায়ক সম্পাদক, এরপরে জেলা ছাত্র দলের তথ্য সম্পাদক, এরপর খুলনা মহানগর ছাত্র দলের সহসভাপতি, এরপর খুলনা মহানগর ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, এরপর জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরীর আহ্বায়ক কমিটির সদস্য, এরপর সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, তারপরে সোনারগাঁ থানা যুবদলের সভাপতি, তারপর খুলনা মহানগর যুবদলের সভাপতি, এরপরে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি, এরপর আমি খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম হয়েছি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র কায়েমের জন্য শুরু হয় হাসিনার নীল নকশার দুঃশাসনকাল। হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশকে একটি তলাবিহীন ব্যর্থ রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হাসিনার শাসন আমলের প্রথম থেকেই বিএনপি যে সকল কর্মসূচি দিয়েছে, আমি সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছি, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। 2014 সাল যখন শেখ হাসিনা একদলীয় নির্বাচন আয়োজন করলো, সেই নির্বাচনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। কেউ সেই নির্বাচনের দিন ভোটে পৌঁছে দিতে চায়নি। 5% ভোট কাস্ট হয়েছিল, এরও কম ভোট দিয়েছিল বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি। আপনারা সবাই জানেন, ভোট কেন্দ্র ফাঁকা ছিল, কুকুর অলস সময় শুয়ে পার করেছে। সারা দেশে 37টি কেন্দ্রে ভোট সংখ্যা ছিল নীল, অর্থাৎ আওয়ামী লীগের লোকও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি এবং ভোট দেয় নাই। সেই সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন হুলিয়া জারি হয়েছিল। আমি তখন সোনারগাঁ থানা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছিলাম। হাসিনার পুলিশ প্রশাসন আমার বিরুদ্ধে বডি ওয়ারেন্ট ঘোষণা করে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। দুজনকে হত্যার উদ্দেশ্যে সেই সময় এই আদেশ জারি করেছিল আমি এবং তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম কামাল। নির্বাচনের পরবর্তী সময়ে হাসিনার পেটুয়া বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি, সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তার, ধরপাকড়, জুলুম, নির্যাতন শুরু করেছিল। আমার ওপরেও কিন্তু কম নির্যাতন হয়নি। আমাকে হত্যার উদ্দেশ্যে যখন হাসিনার প্রশাসন পাগলের মতো খুঁজতে থাকে, সেই সময় একটা পর্যায়ে আমি মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি দেশ ছাড়তে বাধ্য হই। আমি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অবস্থান করি। সেখানে টানা 3 মাস থাকার পরে আমি সেখান থেকে ঢাকায় আসি। ঢাকায় আসার পর কিছুদিন থাকার পর আবারও কিন্তু আমি খুলনা আসার চেষ্টা করলে সেই সময় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সাহেবকে আমি বলি, নজরুল ইসলাম মঞ্জু সাহেব আমাকে বলে, এখন আসার সময় হয় নাই, প্রশাসন তোমাকে পেলেই ক্ষতি করবে, তুমি যেখানে ছিলে সেখানে যাও। আমি আবারও ভারতে ফিরে যাই। সেখানে পরবর্তী 3 মাস মানে 6টি মাস আমি ভারতে সময় অতিবাহিত করি। ভারতে থাকা অবস্থা 6টি মাসে দল কি আমাকে কোনো টাকা দিয়েছে? কোনো টাকা দেয় নাই। আমি যেভাবে পেরেছি নিজস্ব অর্থায়নে আমি সেখানে মানবতার জীবনযাপন করি। টাকা শেষ হলে
আমি এমনও সময় গেছে মসজিদও বন্ধ ছিলাম, পার্কের বেঞ্চেও আমি ঘুমিয়ে পার করেছি। এভাবেই কিন্তু হাসিনা রোষায়নের পরে আমার সেই কষ্টের দিন আমি দুই একটি উদাহরণ আপনাদেরকে দিলাম। এর পরবর্তী সময় যখন আমি আবারও বাংলাদেশে ফিরে আসি এবং একটি গ্রিন সিগন্যাল পাই যে এখন এসে আত্মসমর্পণ করার একটা সময় আসছে, তুমি চলে আসো, আমি বিএনপি নেতাদের আহ্বানে আমি কিন্তু খুলনায় ফিরে আসি এবং আমি আত্মসমর্পণ করি। 37টি মামলা নিয়ে 3 থেকে 3.5 মাস জেলে ছিলাম। এর পরবর্তীতে জামিন নিয়ে আমি বের হই। আবারও শুরু হয় রাজপথে আন্দোলন সংগ্রাম। প্রতিটি সংগ্রামে আমি অংশগ্রহণ করছি, কেউ বলতে পারবে না যে রাজপথ ছেড়ে আমি পালিয়ে গেছি। এর পরবর্তী সময় যখন সোনারগাঁ থানা যুবদলের দায়িত্ব 4 বছর পালনের পরে 2017 সালে খুলনা মহানগর যুবদলের সভাপতির দায়িত্ব আমাকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে দেন। আমি সভাপতি এবং নাজমুল হুদা চৌধুরী সাগর সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই আমরা দুজন ঐক্যবদ্ধভাবে দল সুসংগঠিত করার জন্য আমাদের কার্যক্রম শুরু করি। খুলনার রাজনীতির ইতিহাসে পিয়ারু সাগর হাসিনার চরম দুঃশাসন, অত্যাচার, জুলুম সময়কালে আমরা দলকে যেভাবে সুসংগঠিত শক্তিশালী করেছিলাম, খুলনার বিএনপি রাজনৈতিক অঙ্গনের ইতিহাসে এত শক্তিশালী যুবদল কখনোই কেউ কখনো দেখেনি, যেটি আমরা করতে সক্ষম হয়েছিলাম। সবথেকে বড় বিষয়টি হলো যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি সেই সময় কিন্তু হাসিনার দুঃশাসন ছিল চরম পর্যায়ে। কথায় কথায় মামলা, কথায় কথায় জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। ঠিক সেই সময় কিন্তু আমি দায়িত্ব পেয়েছিলাম। দায়িত্ব পাওয়ার পর রাজপথে আমরা আন্দোলন সংগ্রামে খুলনা মহানগর বিএনপির প্রধান অঙ্গ সংগঠন যুবদলের যে দায়িত্ব, সেই দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হয়েছিলাম। 31টি ওয়ার্ডে আমি এবং সাগর মহানগর যুবদলের নেতৃত্বে 31টি ওয়ার্ডে কিন্তু আমি অনম্বর জাঁকজমক কর্মী সভা করেছি। গেল 17-18 বছর যুবদলের কোনো কমিটি ছিল না ওয়ার্ডে। তৎকালীন মহানগর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাবেক এমপি এবং সাবেক মেয়র আমাদের সেই প্রতিটি কর্মসভায় কিন্তু কর্মী সভায় তারা উপস্থিত ছিল। তাদের উপস্থিত থাকার সময়ই আমাদের কর্মী সভাগুলো অনুষ্ঠিত হয় এবং যুবদলের যে সকল কর্মীরা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল তারা আবার সক্রিয় হয়। তাদেরকে নিয়েই কিন্তু আমরা যুবদল সুসংগঠিত করেছিলাম। রাজপথে বিএনপির প্রধান অঙ্গ সংগঠনের যে দায়িত্ব পালন করা উচিত, আমরা কিন্তু সেটি করতে সক্ষম হয়েছিলাম। অসংখ্য মামলা হয়েছে আমার বিরুদ্ধে। সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, মিথ্যা মামলা দিয়েছে হাসিনা। আমার বিরুদ্ধে 127টির বেশি মামলা হয়েছে। পল্টন থানায় আমার নামে একটি মামলা হয়েছিল, আমি সেই মামলা 2 নম্বর আসামি ছিলাম। সেই মামলায় কিন্তু আমার নেতা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ভাই এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তারাও আসামি ছিল। 1 নম্বর আসামি ছিল ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সালাম ভাই, আমি ছিলাম 2 নম্বর আসামি। সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ মামলার আসামি, 2 বার বডি ওয়ারেন্ট। এর পরেও কিন্তু আমি বিএনপিকে রেখে পালিয়ে যাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেদিন কিন্তু শপথ করেছিলাম, যতদিন না দেশনেত্রী মুক্তি পাবেন ততদিন আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, সেটি জীবন দিয়ে হলেও। এবং আমাদের সেই শপথ, সেই অঙ্গীকার রাখতে আমরা সক্ষম হয়েছি। অসংখ্যবার জেলে গেছি। জেলের ভিতরেও সে এক করুণ ইতিহাস। হাসিনার 5টা কুত্তারা সেখানে দায়িত্ব পালন করেছিল, জেলার সুপার, যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল। আমরা যারা বিএনপির নেতাকর্মীরা জেলে যেতাম, জেলে অধিকাংশই আসামি
ছিল হলো বিএনপি নেতাকর্মীরা, শত শত বিএনপি নেতাকর্মীরা, সেখানেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত তারা সরবরাহ করতো না। ক্যান্টিনে 2 প্রকার মাছ ছিল, পাঙাশ মাছ এবং তেলাপিয়া মাছ, তাও তাতে কাদার গন্ধ বেরোতো, খাওয়া যেত না। আমাদের খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বড় সাক্ষী। উনি একসময়, ওনার সাথে অসংখ্যবার জেলে ছিলাম, উনি একসময় আমার রুমে ছিলেন, উনি দেখেছেন যে সকালবেলাও পান্তা ভাত, দুপুরবেলাও পান্তা ভাত, ওই কাদাওয়ালা মাছ খাওয়া যেত না। পেঁয়াজ মরিচ তেল লবণ দিয়েই কিন্তু খেয়ে সে সময় জীবনযাপন করেছি, কোনো রকম বেঁচে থাকছিলাম আমরা। এরকম অসংখ্য ঘটনা আছে অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনের। কতগুলো বলবো, বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাবে, তাও শেষ হবে না। খুলনার রাজপথের ত্যাগী নেতা কর্মীরা আজকে অবহেলিত, আজকে তারা পদ বঞ্চিত। কথাতে তেমন ছিল না। দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনতার জনাব তারেক রহমান মহোদয়, উনি ঘোষণা দিয়েছিলেন যারা রাজপথে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হবে, যারা পঙ্গুত্ব বরণ করবে, যাদের উপর হামলা, নির্যাতন, জেল জুলুমের শিকার হবে, তাদেরকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হবে, তাদেরকে বিশেষ মূল্যায়ন করা হবে। কিন্তু বর্তমানে বাস্তবে সেটি প্রতিফলন আমরা দেখছি না। বিশেষ করে খুলনা মহানগরীর কথা বলবো, আমি যেখানে রাজনীতি করি। ত্যাগী নেতাকর্মীরা তো সবই ঘরে ফিরে গেল। তাদের সাথে যে অবিচার অনাচার করা হলো, এর বিচার কে করবে? সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকা, বিভিন্ন বিষয়ে কিন্তু ত্যাগী নেতাকর্মীরা প্রতিবাদ করেছে অন্যায়ের, কোথাও কোনো বিচার পায় নাই। বাধ্য হয়েই তারা কিন্তু ঘরে উঠেছে। আজকে একটি বিষয় আমি আপনাদের সবার সামনে পরিষ্কার করতে চাই। রাজপথে সেনাপতির দায়িত্ব পালন করলাম আমি, মাহবুব হাসান পিয়ারু। আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিলাম। অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় কর্মীরা যারা সে সময় ছিল না, তারা জানের ভয়ে পালিয়ে গেছিল। আমরা কিন্তু পালাইনি। কিছু চেনামুখ, তারাই কিন্তু আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল। গত বছর রোজার সময় 5ই আগস্টের পরের কথা বলছি, 23শে রমজান, ডাকবাংলা সাহেবের কবরখানা মনোহর মার্কেটের মসজিদে খতম তারাবিতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি খতম তারাবি শেষ করে, বিশেষ মোনাজাত শেষ করে যখন বাড়ি ফিরছিলাম, তখনই আমার এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়, ওই রাস্তা থেকে মোটরসাইকেল আসার সময় দেখি একটি বাড়ির সামনে 30-40টা মোটরসাইকেল এবং 50-60 জন ইয়াং ছেলে, সব ইউনিভার্সিটির ছাত্ররা, তারা দাঁড়ায় হই হই জয় জয় করছে। একটি বাড়ি ঘিরে রেখেছে। আশেপাশের লোকজনও কিন্তু দেখছে বিষয়টি। আমাকে ওইখানে ছাত্রদের মধ্যে 2-1 জন চিনে আমাকে দাঁড় করালো। তারা বলল, ভাই, এই বাড়িতে হাসিনার ভয়ঙ্কর খুনিরা আত্মগোপন করে আছে। আমরা বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বাড়িটি ঘেরাও করেছি। আমরা বাড়িটি খোলার জন্য বাড়িওয়ালাকে অনুরোধ করছি। উনি খুলছে না। ওই যে 3 তলায় দেখেন তাকায়, সেই বাড়িওয়ালা দাঁড়িয়ে দেখছে ওপর থেকে। আপনি বলেন, আপনার এই এলাকায় আপনাকে সবাই চেনে, দরজা খুলে যেতে, আমরা দেখব খুনিরা আসলে আসে কিনা। আমি বাড়িওয়ালাকে আমার পরিচয় দিয়ে অনুরোধ করলে উনি বলেন যে আপনিও থাকেন, আপনার উপস্থিতিতে আমি গেট খুলছি। আমি বাড়িওয়ালার গেট খোলার পর আমি ছিলাম, সাথে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র সমন্বয়করা, তারাও আসলো 5-6 জন। এসে আমি সেই ভাড়াটের সাথে কথা বললাম। সে স্বীকার করলো, তার নাম বলল। তার নাম হলো নূরে আলম মোল্লা। উনি গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 4টি হত্যা মামলা আসামি, যুবদল ছাত্রদলের। তার ছোট ছেলে ছাত্রলীগের ঢাকা গাজীপুরের টপ টেররিস্ট, তালিকাভুক্ত সন্ত্রাসী। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় প্রকাশ্যে অস্ত্র দিয়ে 3 জন ছাত্রকে হত্যা করেছিল, সেই মামলা আসামি। তারা 2জনই সেই ঘরে আছে।
এই পরিচয় পাওয়ার পর ছাত্ররা উত্তেজিত হয় যখন ওই বাড়িতে তারা অরাজকতা সৃষ্টি করলো, চিৎকার, এবং তারা উত্তেজিত হয়ে গেল। আমি বিষয়টি আজ করতে পেরে আমি পুলিশকে ফোন দিলাম যে বিষয়টি এইরকম, আপনারা এসে আসামিদের নিয়ে যান। এর পরবর্তীতে আমি মেলা রাত যখন হয়ে যায় 10:30 বাজে আমি বাড়ি ফিরে আসি। আমি তাদেরকে অনুরোধ করি যে এত ভয়ঙ্কর আসামি, হত্যা মামলার আসামি, তো তোমরা পুলিশে এই আসামিকে দিয়ে দাও। বাড়ি আসার পর পরবর্তী দিন আমি কিছুই জানি না এই বিষয়ে, আর আমাকে কেউ অবগত করিনি। পরবর্তী দিন আমাকে ডিবি গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি কার্যালয়ে খালিশপুরে। আমি তাদেরকে প্রশ্ন করলাম কি কারণে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার অপরাধ কী। তারা বলল যে ওসি সাহেব আপনাকে কিছু প্রশ্ন করবে। আমি কী প্রশ্ন? বলে চলেন, গেলেই বুঝবেন। আমি গেলাম, যাওয়ার পর ওখানে ডিজিএফআই এবং ডিবির ওসি তৈমুর আলম উনি ছিলেন। দেখলাম যে ওই যে নুর আলম খন্দকার 4টি হত্যার মামলা আসামি, তার ছোট ছেলে ছাত্রলীগের টপ টেররিস্ট এবং ছাত্র সমন্বয়ক সবাইকে কিন্তু তারা ধরে নিয়ে আসছে। এবং সবার উপস্থিতিতে আমি প্রশ্ন করলাম তাদেরকে, ইন্ডিয়ান যে আমার অপরাধ কী, এই যারা আছে তাদের কাছে শুনেন আপনারা। যে ভিকটিম মামলার, আমি মামলা কী মামলা সেটিও বলবো, আগে এটি ক্লিয়ার করে নিই। ভিকটিম নুর আলম মোল্লা বললো যে না, আমার কথা বললো যে এই ভদ্রলোক, ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে আমাকে পুলিশে দেন না, উনি পুলিশে ফোন দিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। এর পরবর্তী সময় উনি চলে যায়, উনি কোনো এরপর ওনাকে দেখিনি, উনি এইসব ঘটনার সাথে জড়িত না। ওনার ছোটো ছেলে বাদী সে একই কথাই বললো। ছাত্র সমন্বয় ক্লাব প্রশাসনের সামনে বলল যে পিয়ারু ভাই উনি বাড়িওয়ালা দরজা খুলছিল না, আমাদের অনুরোধে বাড়িওয়ালাকে দরজা খুলায়, তাদের বাড়িওয়ালার উপস্থিতিতেই তার পরিচয় শনাক্ত করার পর সে পুলিশে ফোন দিল এবং সে চলে গেল। এই হলো ঘটনা। আমি ওসি সাহেব এবং ডিজিএফআইয়ের উপস্থিতি আমি বললাম, আপনারা তো পরিষ্কার হলেন যে আমার কোনো ঘটনার সাথে আমি সম্পৃক্ততা আমার নাই, কোনো ডকুমেন্টস নেই আপনাদের কাছে। একটা পর্যায়ে তারা বলল যে আপনি নিরপরাধ, আপনি এইসব ঘটনার সাথে সম্পৃক্ত না, আপনি চলে যাবেন 10 মিনিটের মধ্যে। এরপর 10 মিনিট যায়, 20 মিনিট যায়, আমাকে আর ছাড়া হয় না। আমি ডিবি কার্যালয়ে একজন সাব ইন্সপেক্টর এসে আমাকে বললো, ভাই আপনার নসিব খারাপ, কপাল খারাপ, কে একজন ফোন দিয়েছে, সেই ফোনের কারণে কিন্তু আপনাকে আর ছাড়া সম্ভব হয়নি, আপনাকে একটি মামলা তৈরি হয়েছে, সেই মামলায় চালান দেওয়া হবে সবার সাথেই। আমি বললাম কেন? আমি তো কোনো অপরাধ করিনি, সেটার প্রমাণ তো এখানে সবাই আছে, তারা তো বলেই দিল। যাক, পরবর্তী দিন সকালবেলায় একটি মামলা তৈরি হলো, সে অপহরণ মামলা। কিছুই জানি না অপহরণ কে করলো, কি হলো না জানার পরেও আমাকে অন্যায়ভাবে একটি মিথ্যা মামলা তৈরি করে, নাটক তৈরি করে সেই মামলায় চালান দেওয়া হলো। হাসিনা আমলে তো 127টা মামলা, অপরাধ না করেই মিথ্যা মামলায় আমি জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। 5ই আগস্টের পর আমি ভাবতে পারিনি, চিন্তা করতে পারিনি যে এই ধরনের জুলুম নির্যাতন আমার ওপর হবে। আমি আশা করেছিলাম আমি যেই দলের কর্মী, যে দলের রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে, যে দলের দায়িত্ব পালন করতে গিয়ে আমি মৃত্যুর মুখোমুখি হলাম, আমি অসংখ্যবার জেলে থাকলাম। জেলে থাকা অবস্থায় আমার প্রথম সন্তান, আমার কন্যা সন্তানের জন্ম হয়, ভূমিষ্ঠ হয়। সে সময় আমি জেল 1 মাস পরে আমি আমার সন্তানের মুখ দেখতে পেরেছিলাম। যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আমার স্ত্রী শামসুন নাহার লিপি, সেও কিন্তু মহানগর মহিলা দলের তখন স্টিল নাও সাংগঠনিক সম্পাদক। তার প্রেশার 240-এর উপরে যাওয়ার পর মৃত্যুর মুখোমুখি কিন্তু সে যুদ্ধে ছিল, তখন মারাও যেতে পারত। আমি কিন্তু সেই দুঃসময় থাকতে পারিনি। জেলের ভিতর যে অমানসিক অশান্তির মধ্যে আমি দিন কাটিয়েছি, তার বড় সাক্ষী মাসুদ পারভেজ বাবু এবং খায়রুজ্জামান সজীব, আমরা এক রুমে ছিলাম। আমার কাছে একটি দিন মানে একটি বছর মনে হয়েছিল। এর আগেও আমি অনেকবার জেল খেটেছি, কখনোই আমি মানসিক অশান্তি ভোগ করিনি, কারণ তখন গর্ববোধ করেছি যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি,
যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, সেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খাটছি আমি। কখনোই কিন্তু তখন মানসিক অশান্তিতে ছিলাম না। কিন্তু এই যে মিথ্যা মামলা আমাকে যেভাবে হেনস্থা করা হলো, আমার চরিত্র হনন করা হলো, আমাকে সামাজিকভাবে হেয় করা হলো, এর পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটলো, আমি বলবো। যাক, যে কথা বলছিলাম, জেলে আমি 24 দিন থাকলাম মিথ্যা মামলায়। বের হওয়ার পর আমি জেলে থাকা অবস্থায় খবর পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখা পরের দিন আমাকে সাময়িক বহিষ্কার করলো এবং একটি তদন্ত টিম গঠন করলো। যদিও তদন্ত টিম কিন্তু বহিষ্কারের পরে হয় না, বহিষ্কারের আগে হয়। এবং গঠনতন্ত্রে, বিএনপি গঠনতন্ত্রে একটি রাজনৈতিক কর্মীকে যদি বহিষ্কার করতে হয়, কিভাবে করতে হবে সেটি সুস্পষ্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেটিও আমি বলছি। এখন আমি জেলের থেকে 24 দিন পর যখন বেরোলাম, বের হওয়ার পরেই সাংবাদিকদের সামনে আমি সাক্ষাৎকার দিলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংবাদিকদেরকে আমি বলেছি, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি শতভাগ নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। আমি মহানগর বিএনপিকে চ্যালেঞ্জ করলাম, তারা যদি আমার কোনো অপরাধ পায় 1 বিন্দু 1%, তাহলে আমাকে স্থায়ী বহিষ্কার করে দিক, আমি আর বিএনপি করব না। আর যদি নির্দোষ হই তাদের তদন্তে, তাহলে আমার এই সাময়িক বহিষ্কারাদেশ তুলে নেওয়া হোক। আমি বের হওয়ার পরের দিন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সাহেবের কাছে গেলাম, তাকে সেদিনের ঘটনা সব বললাম। সে আমাকে বলল, আমরা তদন্ত করে দেখেছি পিয়ারু তুমি নির্দোষ, শতভাগ নির্দোষ, তুমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। তাই বললাম, তাহলে কেন আমাকে বহিষ্কার করলেন আপনারা? বলল, পত্রিকায় বিভিন্ন সংবাদ আসছিল। পত্রিকায় কীরকম সংবাদ আসছিল আমি আপনাকে বলি। আমি জেলের ভিতরে সেই পত্রিকা পড়েছিলাম এবং যেদিন আমাকে সহ সবাইকে 5 জনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, পত্রিকায় সংবাদটা ছিল এমন যে বিশিষ্ট ব্যবসায়ীকে অপহরণ। আমার লয়ার বিজ্ঞ আদালতকে উনি বলেন যে, স্যার, 4টি হত্যা মামলার আসামি, বিএনপি নেতাকর্মী 4টি হত্যা মামলার আসামি, এই মামলার ভিকটিম, এই মামলার বাদী ছাত্রলীগের একজন টপ টেররিস্ট গাজীপুরের, তার নামে 3টি হত্যা মামলা। তারা এখানে পলাতক অবস্থায় আত্মগোপনে ছিল। তাহলে 4টি হত্যা মামলার আসামি ছাত্র জনতাকে যারা গুলি করে প্রকাশ্যে হত্যা করলো, সেই ব্যক্তি কিভাবে বিশিষ্ট ব্যবসায়ী হয়? অর্থাৎ ষড়যন্ত্রকারীরা পত্রপত্রিকায়ও কিন্তু সংবাদটি করেছিল টাকার মাধ্যমে, যাতে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়, সফল হয়। সাংবাদিক আলামিন সাহেব আমাদের সামনেই বলল, কেসের আইও ছিল কে? বিএম কলেজ, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের একজন নেতা। 2010 সালে হাসিনার শাসনামলেই চাকরিটি পেয়েছিল। হেলাল, সাব ইন্সপেক্টর হেলাল ডিবির। তাকে যখন আমাদের উকিল প্রশ্ন করে কেসের আয়োকে যে এই যে 2 জন বাপ বেটা, তারা তো হত্যা মামলার আসামি, তাদেরকে কি গ্রেপ্তার করে আজকে আদালতে উঠানো হলো, আনছেন তাদের? তখন বিব্রত বোধ করেছিল হেলাল, সাব ইন্সপেক্টর হেলাল, ছাত্রলীগের ক্যাডার। বলল, স্যার, তাদেরকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি, আমরা সরাসরি পাঠিয়ে দেবো খুলনার আদালতে। তাদেরকে উনি উঠালেন না। তাহলে ভিকটিম হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাদী হলো আপনার ছাত্রলীগের টপ টেররিস্ট, আর কেসের আই হলো ছাত্রলীগের সাবেক নেতা। এই হলো মামলা। আমি আমার দলের সাধারণ সম্পাদককে যখন বললাম যে তাহলে আমি যখন নির্দোষ, আপনি নিজেই বলছেন, তাহলে আমার এই আদেশটি আপনি তুলে নেন। সে বলল, আমি দেখছি। আমি সভাপতি শফিকুল আলম মনা সাহেবের কাছে গেলাম, তাকেও বললাম, অনুরোধ করলাম, সেও বলল একই কথা যে পিয়ারু,
আমিও তদন্ত করেছি, করে দেখেছি তুই এই মামলার সাথে সম্পৃক্ত না, কিংবা এই ঘটনাটা একটা সম্পূর্ণ বানোয়াট, তুই শতভাগ নির্দোষ। যে ঘটনা ঘটে গেল 5ই আগস্টে অসংখ্যবার জেল খাটলি, এখনও একটি মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তোকে জেল খাটানো হলো। তা আমি মনোভাইকেও একই কথা বলেছিলাম, যেটি সেক্রেটারিকে বলেছি, দল কি ভূমিকা নিয়েছিল আমার জন্য। যাই হোক, এর পরবর্তী সময় আমি খুলনা মহানগর বিএনপির কাছে অফিসিয়াল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী আমি দরখাস্ত দিলাম। সেই দরখাস্তটি আমি দেখাচ্ছি, এই যে দেখেন, 26/4/2025, 26/4/2025, দপ্তর সম্পাদক টিপুর রিসিভ কপি দেখেন, সই আছে। তাহলে 4 মাসে 26/4-এ এরপরে আমার অভিভাবক, আমার নেতার জননেতা রকিবুল ইসলাম বকুল সাহেবের কাছে আমি একটি দরখাস্ত দিলাম 15/5/25, এই যে তার পিএস রিসিভ করলো সেতু দেখেন। হ্যাঁ, তাহলে আজকে 6-7 মাস হয়ে গেল, সে তদন্ত কমিটি কোনো তদন্ত করতে করলো না। আর আমার যে দরখাস্ত করলাম সেই দরখাস্তের কোনো সুরা হলো না। আমি সর্বশেষ সাধারণ সম্পাদকের সাথে আমি বহুবার গিয়ে তাকে অনুরোধ করেছি, সভাপতিরে বলেছি, সভাপতি পজিটিভ মাইন্ডের লোক, ভালো লোক, উনি আমাকে বারবার বলছে আমরা চেষ্টা করছি তোর বহিষ্কার আদেশ, সাময়িক যে বৈদাসকে এটা তুলে নেওয়ার জন্য। আমি সর্বশেষ গেল 10-15 দিন আগে আমি খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সাহেবের বাসায় গেলাম, তাকে বললাম যে কেন আমার এই আদেশটা আপনি তুলে নিচ্ছেন না, আপনি তো নিজেই বললেন নির্দোষ। আমি আমার অভিভাবক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকেও কিন্তু বলেছিলাম একই কথা। আমি চ্যালেঞ্জ করেছি, আপনার দেখান যে আমি দোষী, কেউ কিন্তু দেখাতে পারে নাই। আমি তুহিন ভাইকে বললাম, তুহিন ভাই, তদন্ত কমিটি কতদিন, 5 দিনের মধ্যে আপনি নিজেরাই আপনার আদেশ করলেন 5 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট দেওয়া লাগবে। আজকে 6 মাস হয়ে গেল, তারা তদন্ত রিপোর্ট দিতে পারলো না। তদন্ত রিপোর্ট যদি সঠিকভাবে দেওয়া হয়, অনেক কিছুই কিন্তু বের হয়ে আসবে কারা ষড়যন্ত্রের সাথে জড়িত। সে কারণেই কিন্তু তদন্ত রিপোর্ট জমা দেওয়া হচ্ছে না। তা আপনি বলেন, তদন্তের রিপোর্ট কি জমা দিয়েছে আপনাদের কাছে? তদন্ত কমিটিতে যারা আছে, সৈয়দ রিয়ানা ইসা, বদরুল আলম এবং মাসুদ পারভেজ বাবুরে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছিলেন, 3 জনই যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপির, আমার সহযোদ্ধা, আমিও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। উনি বললো কি তদন্ত রিপোর্ট দিছে, কি রিপোর্ট সে বলেন, বলে পেপারে যা দিচ্ছে। পেপারে তো অনেক কিছু দেয়, পেপারের রিপোর্ট আপনি সত্যি বলে ধরে নিচ্ছেন? পেপারে তো আপনার বিরুদ্ধে অনেক সংবাদ, জাতীয় পত্রিকায়, আঞ্চলিক পত্রিকা অনেক সংবাদ প্রকাশ করেছে, সেগুলো কি সত্যি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যেটা ফেসবুকে বিভিন্ন সাংবাদিকরা তাদের যে পেজ আছে, সেখানেও কিন্তু অনেক নিউজ আপনার বিরুদ্ধে করেছে। বিশেষ করে হোটেল অ্যাম্বাসিডরে আপনি নারী সহ গ্রেপ্তার, এ নিয়ে কিন্তু অনেক তথ্য, যেটি খুলনা মহানগর বিএনপি বিভ্রান্তিকর অবস্থায় পড়েছিল। তুহিন ভাইকে আমি বলতে চাই, আপনি মনে করে দেখেন, মহানগর বিএনপির মিটিংয়ে আপনার বিরুদ্ধে এই সংবাদ আসার পর মহানগর বিএনপির মিটিংয়ে কিন্তু অনেকেই এই বিষয়ে আলোচনা করেছিল। সবাই বলেছিল যে আপনি মামলা করেন, আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি ঘটনা সম্পূর্ণ মিথ্যা, এই ঘটনার সাথে জড়িত না। আপনার অনেক অনুসারী সেদিন কিন্তু ফেসবুকে সাংবাদিকদের সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে কিন্তু বিপদে পড়েছে। সাংবাদিক বলেছিল ভিডিও আছে, অডিও আছে, বাড়াবাড়ি করলে কিন্তু ছেড়ে দেবো। আপনার কিন্তু পরবর্তী সময় সাংবাদিকদের সাথে একটা সমঝোতা, একটা নেগোসিয়েশন করে সেই সাংবাদিককে চাপিয়ে দিয়েছিলেন। আমি তুহিন ভাইকে বললাম, আমারটা তো মিথ্যা মামলা, সাধারণ নাটক। আপনার বিরুদ্ধে যে একটি অডিও ভাইরাল হলো, সেই অডিওটা সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান এলুর সাথে আপনার একটি ফোনের ফাঁস। সেখানে আমরা শুনতে পেলাম কি, আপনি এলুকে হুমকি দিচ্ছেন। শেখ বাড়ির খুলনা 2 আসনের এমপি শেখ জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিখ্যাত ভূমিদস্যু আবেদ আলী এবং শেখ সোহেলের নামে মিথ্যা মামলা এলু
করার কারণে আপনি তাদেরকে হুমকি দিচ্ছেন মামলা প্রত্যাহার করো, নাহলে তুমি কিন্তু তোমার কিন্তু সমস্যা আছে, তুমি বিপদে পড়ে যাবা। আমি বললাম তিন ভাই এই ভাইরালও কিন্তু এটাই কিন্তু ভাইরাল হয়েছে। এছাড়া আরেকটি ভিডিও আমরা কিন্তু ভাইরাল দেখতে পেরেছি আপনার বিরুদ্ধে, সেখানেও কিন্তু 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা খালিদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, প্রকাশ্যে ভিডিওতে দেখা হচ্ছে, সেখানেও আপনার নাম আসছে। জাতীয় নেতাদের নামে আওয়ামী সাংবাদিকরা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, জাতীয় নেতাদের চরিত্র হরণ করেছে। আমি বললাম এগুলো সবই কি সত্যি? তাহলে বলেন আপনার বিরুদ্ধে যে সংবাদগুলো প্রকাশ হলো, তাহলে আপনারও তো বহিষ্কার হওয়া উচিত, আপনার তো শোকজ প্রাপ্ত হওয়া উচিত। সেগুলো কি হয়েছে? কোনোটাই হয় নাই। আপনি বলেন তাহলে এই তদন্ত, এই যে পত্রিকার যে নিউজ, এটা কি সত্যি? এটাই কি আপনার তদন্তের পর্যায়ে? কোনো কথা জবাব দেয় নাই, জবাব দেওয়ার কিছু নাই। এই দীর্ঘ সময় কারা ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসালো, এবং ওই মামলার 1 নম্বর আসামি যে বাদী, তার আপন বিয়েই প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউল সাদাত জিয়া, তাকে কিন্তু তার আত্মীয় সেদিন ডেকে নিয়ে গেছিলো, আমি জানি। ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু 1 নম্বর আসামি করা হলো। বাদী কল রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে, তথ্য আছে, কিভাবে মামলা করলো। তার আত্মীয় জিয়াউল সাদাতকে 1 নম্বর আসামি করে সব তথ্য কিন্তু হাতের মুঠে আমরা পেয়েছি। কে সেদিন সেদিন ওসিকে ফোন করেছিল, ডিজিএফআই কর্মকর্তাকে ফোন করে বারবার তাদেরকে অনুরোধ করেছিল যে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য। সকল তথ্য প্রমাণ এখন হাতের মুঠোয়। আমি কিন্তু এর ব্যাপারে কখনোই প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটি পৃথিবীর সব মানুষ দেখে, বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে, এরকম কাজ করে নেই। আমি আপনাদের কাছে বিচার চেয়েছিলাম, আপনাদেরকে বারবার বলেছি, আপনাদের তদন্তের রিপোর্ট যদি আমাকে দোষী সাব্যস্ত করতে সক্ষম হয় তথ্য প্রমাণের ভিত্তিতে, আমাকে স্থায়ী বহিষ্কার করে দেন, আমি বিএনপি করব না। আর যদি না পারে তাহলে আমার বহিষ্কার আদেশ তুলে নিই। কোনোটিই করেন নাই আপনারা। কেন করেন নাই? কারণ এই ষড়যন্ত্রের সাথে তো আপনারাই জড়িত। আপনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, আপনি জড়িত, তথ্য প্রমাণ আছে। ওসি খুলনার ছেলে, ওসি অনেককেই অনেক কথা বলে গেছে। আল্লাহ কিন্তু সব দেখেছেন। খুলনার রাজপথে সর্বোচ্চ ত্যাগী, খুলনার রাজপথে সর্বোচ্চ নির্যাতনের শিকার আমি। এই গেল শেষ 2024 নির্বাচনে খুলনার রাজপথে কিন্তু কেউ নামে নাই। সর্বপ্রথম 8-10 জন নিয়ে মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুল নিরাজ টুটপাড়া কবরস্থানের সামনে একটি ছোট মিছিল করেছিল। তার পরের দিন খুলনায় আমি আমার সমর্থক কর্মীদেরকে নিয়ে মশাল মিছিল করেছিলাম। সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে। ওই একই দিনে একরামুল হক হেলাল, স্বেচ্ছাসেবক দল মহানগরীর সভাপতি, সাবেক তৈবুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, তারাও কিন্তু মিছিল করেছিল তাদের ব্যানারে আলাদাভাবে। আপনারা কিন্তু রাজপথে কেউ নামেন নাই একদিনের জন্য। আপনি বলেন আপনি রাজপথে ছিলেন, একটি ছবি দেখান। দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আহ্বান করছেন শীর্ষ নেতৃবৃন্দকে, যারা এ পর্যায়ে নেতা তারা নামেন। গ্রেপ্তার হয়ে গেলে বি নেতৃত্ব দেবে, বি গ্রেপ্তার হয়ে গেলে সি নেতৃত্ব দেবে, সি গ্রেপ্তার হয়ে গেলে ডি নেতৃত্ব দেবে। পর্যায়ক্রমে সবার গ্রেপ্তার হয়ে গেলে তারপর আন্দোলন চলবে, অবরোধ চলবে, অসহযোগ আন্দোলন থেমে থাকবে না। আমরা খুলনায় কিন্তু ব্যতিক্রম জিনিস দেখেছি, আপনারা কিন্তু নামেন নাই ভাই। একটা ছবি দেখতে পারবেন না রাজপথে। ওই সময় অসহযোগ অবরোধ, দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে কিন্তু আমরা জীবন বাজি রেখে বন্দুকের নলের মুখে আমরা সেদিন কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। আমি কিন্তু মশাল মিছিল করেছি সর্বপ্রথম খুলনা রাজপথের ত্যাগী নেতাকর্মীরা সাক্ষী। আমি প্রয়োজন হলে ফেসবুকে আমার আইডিতে ছেড়ে দেবো, আপনারা পরবর্তী সময় দেখতে পারবেন। ইতিমধ্যে অনেকবারই ওই পোস্টটি ছাড়া হয়েছে। তাহলে সর্বোচ্চ ত্যাগী নেতাকর্মীদেরকে আপনারা
এক এক করে ঘরে তুলে দিবেন, কোণ ঠাসা করে দিবেন, তাদেরকে পদ বঞ্চিত করবেন, তাদেরকে বহিষ্কার বহিষ্কার খেলা খেলবেন। এটি তো সাধারণ নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। আর রাজপথের ত্যাগী নেতাকর্মীরা তো কখনোই মানবে না। রাজপথের ত্যাগী নেতাকর্মীদের দুঃখ কষ্টের কথা যদি বলি, আপনাদের কিন্তু পদ পদবি থাকবে না। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি এই বিষয়গুলো জানেন কি না জানি না, সব কিন্তু আজকে তার কানে যাবে। তিনি জানবেন, তিনি সুষ্ঠু বিচার করবে। আমরা ন্যায় বিচার চাই। কেন খুলনায় এই বিএনপির ভিতরে এই ধরনের অপকর্ম এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ড চলছে? আমি বিএনপিকে বলেছিলাম, মহানগর বিএনপি সেক্রেটারিকে, আপনি যে আমাকে বহিষ্কার করলেন এই এখতিয়ার কি আপনার আছে? বিএনপির গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ আছে, কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ করে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে আপনারা সুপারিশ পাঠাবেন। কেন্দ্র নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি অথবা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তাকে তদন্ত সাপেক্ষে বহিষ্কার করতে পারবে। মহানগর জেলা শাখা কাউকেই বহিষ্কার করতে পারবে না। যদি আপনারা যে ঘটনাগুলো ঘটিয়েছেন, কোথায় কোথায় বহিষ্কার, সম্পূর্ণই কিন্তু গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ। আপনারা বহিষ্কার করা কে দিল আপনাদের সে ক্ষমতা? দেখাতে পারবেন? আমি তো বারবার আপনাকে বলেছি, দেখান না। কেন্দ্র আমাকে বহিষ্কার করছে, তাহলে কেন্দ্রের কাছে আমি দরখাস্ত দেব। দেখাতে পারেন নাই আমাকে, কোনো সেই ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনাদের বহিষ্কার হলো অবৈধ বহিষ্কার। তারপর আমি বলেছি যে অপূরণীয় ক্ষতি আমি নির্দোষ হওয়ার পরেও করা হলো, সেই ক্ষতি কে পুষিয়ে দেবে? এই ক্ষতি আপনারা আমার এই অবৈধ আদেশ তুলে নেন। শুধু আমার না, কথায় কথায় অনেক নেতাকর্মীকে বহিষ্কার করলেন, আবার আপনারাও তুলে নিলেন। তখন কীভাবে তুললেন আপনারা? আর এখন আপনারা আমার ব্যাপারে তুলতে পারেন না। তার মানে কি? আমি ধরে নিলাম যে আপনি ব্যক্তি শত্রুতা বশত আপনি আমাকে বিএনপি করতে দিবেন না। আপনি তো ইতিমধ্যে কয়েকদিন আগেও 31 দফার তারেক রহমান কর্তৃক 31 দফার যে হ্যান্ডি প্লেট বিতরণ, সেখানেও কিন্তু আপনি বক্তব্যে খুলনার সাবেক এমপি, সাবেক মহানগর বিএনপির সভাপতি জনতা জনাব নজরুল ইসলাম মঞ্জুকেও কিন্তু ঘোষণা দিলেন বিএনপি করতে দেবেন না। আপনি কি ভাই বিএনপির মালিক? আপনাকে কি মাননীয় চেয়ারম্যান সাহেব কি এই লিখিত দিয়েছেন যে আপনাকে মালিকানা দিয়ে দিলাম মহানগর বিএনপি, আপনি যাকে খুশি বহিষ্কার করেন, আপনি যা খুশি তাই করবেন? কেন? কি ক্ষতি আমরা করেছি আপনার? আমার অপরাধ কি? হ্যাঁ, ক্ষতি আমি করেছি, অপরাধও আছে। সেটি সংক্ষেপে আমি বলি, পরবর্তী লাইভে আবারও আপনাদেরকে বলবো। এই মহানগর বিএনপির আজকে যে কমিটি, সেই কমিটি প্রথমে আহ্বায়ক কমিটি আসে খুলনা মহানগর বিএনপি। আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন আপনি, আমি যুগ্ম আহ্বায়ক, এরকম 15 জন যুগ্ম আহ্বায়ক সহ মোট 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি আসছিল। কমিটিটা মোটামুটি ভালোই ছিল, সেখানে কোনো আওয়ামী এজেন্ট দোষর ছিল না। এর পরবর্তীতে সেই কমিটির নেতৃত্বে কিন্তু সংগঠনের কাজের যাত্রা শুরু হয়। এর পরবর্তী সময় ওয়ার্ড কমিটি গঠন, থানা কমিটি গঠন, মহানগর বিএনপি সম্মেলন। ওয়ার্ড কমিটি, আহ্বায়ক কমিটি তৈরি হলো, আপনাদের নিজস্ব লোকরে আহ্বায়ক সদস্য বানালেন, ভালো কথা। আহ্বায়ক সদস্য সচিবরা এবার 31 সদস্যর কমিটি করলো। প্রতিটি ওয়ার্ডে দেখলাম রাজপথের ত্যাগী কর্মী, নেতাকর্মীরা কেউ নাই। তাদেরকে বাদ দিয়ে আপনারা আপনাদের মন মতন, যারা রাজনীতি করে না, বাসের হেল্পার, চা দোকানদার, নেতার ভাই, নেতার বাড়ির কাজের লোক, নেতার গরুর রাখাল, এইসব দিয়ে কিন্তু 31 সদস্য কমিটিকে আপনারা করেছিলেন। প্রতিবাদ কিন্তু আমি করেছি।
একরামুল হাকিলাল করেছে, নাজমুদ্দা চৌধুরী সাগর প্রতিবাদ করেছে। আমরা তিনজন অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করি, সোচ্চার হই। তরিকুল ইসলাম তারেক মহানগর বিএনপির সদস্য, সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা, তিনিও কিন্তু প্রতিবাদী কণ্ঠস্বর, উনিও কিন্তু প্রতিবাদ করেন। যারাই প্রতিবাদ করছি তারাই কিন্তু আপনাদের রোশনালে পড়েছি। আপনারা তাদেরকে দিয়ে কমিটি করলেন, কারণ তাদের ভোটে ওয়ার্ড সম্মেলন হবে, তাহলে নিজস্ব লোক লাগবে। রাজপথে ত্যাগী কর্মীদের বাদ দিলেন, যারা 17 বছর জুলুমের শিকার হলো, জেল খাটলো, মিথ্যা মামলা যাদের নামে হলো, তাদেরকে অনেক জায়গায় বঞ্চিত করলেন। দুঃখ কষ্টে তারা সরে গেল। এর পরবর্তীতে ওয়ার্ড কমিটির সম্মেলন হলো, ওই নিজেদের মন গড়া কমিটি দিয়ে। এরপরে থানা কমিটি গঠনের আগে যে কাউন্সিলর তৈরি, সেখানেও দল গঠন হলো না, কাউন্সিলর গঠন হলো। সেখানেও কিন্তু চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢুকানো হলো। আমি প্রতিবাদ করলাম, আওয়ামী লীগকে কেন ঢুকানো হচ্ছে? যারা 17 বছর আমাদেরকে ওপর জুলুম করলো, নির্যাতন করলো, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করলো, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে নিল, জাতীয় নেতা ইলিয়াস আলী সহ অনেককে গুম করলো, হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করলো। আমরা 17 বছর কুকুর শিয়ালের মতন বন বাজারে, মানুষের বাসায়, রোডে ঘাটে খাওয়া নাই দাওয়া নাই, অমানবিক জীবনযাপন করে 17টি বছর পার করলাম। তাদেরকে কেন পুনর্বাসন করা হচ্ছে? কোনো উত্তর নাই, কোনো সংশোধনীয় নাই। সেগুলো দিয়েই কিন্তু থানা কমিটির সম্মেলন হলো, ভোট হলো। সব তথ্য প্রমাণ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে অসংখ্য কিন্তু পোস্ট ছাড়া হয়েছে। নেতাকর্মীরা রাজপথ থেকে নেতাকর্মীরা বলেছে, প্রতিবাদ করেছে, এদেরকে বাদ দেন, আওয়ামী লীগকে বাদ দেন। আপনার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে রাজপথের ত্যাগী নেতাকর্মীদেরকে ঘরে উঠিয়ে দিয়েছেন। কাজটা কিন্তু ভালো হয় নাই, সংগঠনকে ধ্বংস করে দিয়েছেন। আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু রাজপথে সংগ্রাম করি। আমাদের চাপ আর কিছু নাই। রাজপথের ত্যাগী কর্মীরা হলো বিপ্লবী সংগ্রামী। তারা হাসিনাকে আমরা ভয় পাই নাই। আপনি কোথাকার কি আপনাকে ভয় পেতে হবে? আমি অবাক হয়ে যাই। রাজপথে যারা ত্যাগী নেতাকর্মী, যারা পদ পেয়েছে থানা ওয়ার্ডের, তারাও জেল খেটেছে, মামলা আসামি ছিল। তারা কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করলো, পদ দিল নেতার কথা অনুযায়ী? আমি তো তাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা এই কাজটি করেন না, পাপ হবে, দল ধ্বংস হবে। আপনারাও তো রাজপথে ছিলেন। পদ হারাবার ভয়ে নিজে লাভবান হওয়ার জন্য নেতাকে হ্যাঁ ভাই জি ভাই, নেতা তোষামো দিতে ব্যস্ত হয়ে পড়লেন। যা হওয়ার তাই হলো। আজকে কিন্তু বিএনপির কর্মসূচিতে সেই 17 বছরের কর্মীদের খুঁজে পাওয়া মুশকিল, চোখে বাঁধে না। কারা বিএনপির ত্যাগী নেতাকর্মী, কারা বিএনপির আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করে? যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, চিহ্নিত আওয়ামী লীগের যাদের পদবি ছিল কমিটিতে, তাদেরকে নিয়ে বিএনপি করছেন, তাদেরকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। দুঃখজনক, নেককারজনক ঘটনা ঘটেছে খুলনা মহানগর বিএনপিতে। বিচার করার কেউ নাই, দেখার কেউ নাই। কে করবে বিচার? কে করবে ন্যায় বিচার? আমরা প্রতিবাদ করতে করতে ত্যাগী নেতাকর্মীরা আজকে কিন্তু বিএনপি ছেড়ে তারা ঘরে উঠে গেছে। আওয়ামী লীগের হাতেই কিন্তু খুলনা মহানগর বিএনপি জিম্মি হয়ে পড়েছে। শত শত প্রমাণ। কোন কোন ওয়ার্ডে? আমার থানার একটি ওয়ার্ডের কথা বলি, 19 নম্বর ওয়ার্ড, সভাপতি মনির, সাধারণ সম্পাদক মিজান, পল্টি মিজান, দুজনেই শেখ জুয়েল খুলনা 2 আসনের এমপির নির্বাচনী পুলিং এজেন্ট ছিলেন। তাদের সাথে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করত। তাকে সভাপতি আর মিজানকে সাধারণ সম্পাদক বানালো। এটা কি তামাশা?
এটা কি নিজস্ব প্রতিষ্ঠান যে আমার প্রতিষ্ঠানে আমি লাভ করি লস করি, এটা আমার ব্যাপার, তোমরা বলার কে? ভাই এটা তো রাজনৈতিক দল। আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা কখনোই চাইনি আন্দোলন সংগ্রামের সাথীদের বিদায় করে আওয়ামী লীগের দোসরদের বিএনপির মতো দলে ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বানাবেন। অসংখ্য প্রমাণ আছে। ওয়েস্টার্ন ইন হোটেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিটিংয়ে আপনারা মনে করে দেখেন, আমি 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 আর কেউ না, আমি বলেছিলাম 15 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, সদর সোনাডাঙ্গার অসংখ্য ওয়ার্ডে যে কমিটি খসড়া তৈরি করা আছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম আছে, এগুলো বাদ দিতে হবে। আর এইগুলো বাদ দিতে গেলে আমাদের মনিটরিং সেল তৈরি করতে হবে। খুলনা মহানগর বিএনপির 15 জন যুগ্ম আহ্বায়ক, তাদের কাজটা কি? আপনারা মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব এই যুগ্ম আহ্বায়কদের কাজে লাগান, মনিটরিং সেল করে দেন। 3 আসনে আমার এই প্রস্তাবের সাথে সাথেই শমা আব্দুর রহমান যুগ্ম আহ্বায়ক, শেখ সাহাদি যুগ্ম আহ্বায়ক এবং আবুল কালাম জিয়া, এই 3 জনকে দিয়ে মনিটরিং সেল তৈরি করা হলো, আওয়ামী লীগ যাতে ঢুকতে না পারে। 2 আসনে সেই সময় কিন্তু নীরব, কবি নীরব। 2 আসনে কোনো মনিটরিং সেল হবে না, কারণ তাহলে তো নিজের মতো করে তৈরি করা যাবে না। আপনার যুগ্ম আহ্বায়ক আমরা যারা ছিলাম এই 2 আসনে অধিকাংশ, আপনার কিন্তু মনিটরিং সেল তৈরি করলেন না, যা হওয়ার তাই হলো। আওয়ামী লীগকে প্রতি ওয়ার্ডে পুনর্বাসন করা হলো, আর ওদেরকে পুনর্বাসন করতে গিয়েই তো ত্যাগী নেতাকর্মীদেরকে চিরবিদায় করে দিলেন আপনারা। ভালো, খুব ভালো কাজ করেছেন, হাজার হাজার প্রমাণ আছে। আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন? নিশ্চয়ই না। তাহলে কেন টাকা এত দরকার, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে? এটা কোনো কথা না, এটি কেউ মেনে নেবে না। আজকে 2 আসনে অনেক প্রার্থী, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার প্রার্থী থাকতেই পারেন। জনাব তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি যাকে নমিশন দিবে তার কাজ সবাই ঐক্যবদ্ধ করতে হবে, আমরাও করব। তাহলে সেই নির্বাচনে কিন্তু বিজয় হতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে, শক্তিশালী করতে হবে। সংগঠনের 12টা বেজে গেছে, কারা করবে? আওয়ামী লীগের লোকদের আপনারা নির্বাচন করবেন? আওয়ামী লীগের লোকের দিয়ে কি আমাদের ধানাশিসকে বিজয়ী করা যাবে? খুলনার জনগণ আপনাদের এই সকল বিষয় জেনে তারা প্রাণের সংগঠন, ভালোবাসার সংগঠন, মানুষের মনের সংগঠন বিএনপির ওপর বিরক্ত, তিক্ততা প্রকাশ করেছে। তারা বলেছে কাদের হাতে দল জিম্মি হলো? শেখ বাড়ি এজেন্ডা বাস্তবায়ন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন, টাকার বিনিময়ে পদ বিক্রি, টাকার বিনিময়ে বিএনপিকে জিম্মি করা। এখান থেকে বের না হতে পারলে কিন্তু নির্বাচনে আমাদের বিজয়ী হওয়ার একটা যে আশঙ্কা, আমাদের হেরে যাওয়ার একটা আশঙ্কা আছে। বিজয়ী হওয়া তো সহজ না। জনগণের মধ্যে বিএনপির ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। সেজন্য সর্বপ্রথম সংগঠনকে ঢেলে সাজাতে হবে, আওয়ামী দালাল মুক্ত সংগঠন তৈরি করতে হবে। অঙ্গ সহযোগী সংগঠনেও কিন্তু অনেক অভিযোগ আছে, আমি সেই আলোচনায় যাব না আজকে। আমি বলতে চাই যে এখনো সময় আছে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, যাদের বিরুদ্ধে সরকারি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, দলকে পুনর্গঠন করা হোক, নতুন করে সাজানো হোক। এসব দিয়ে কিন্তু দল চলবে না, দল ধ্বংসের দ্বার প্রান্তে। আর আমি আজকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কাছে আমি আবেদন করব, প্রার্থনা করব, আই ওয়ান্ট জাস্টিস, আমি ন্যায় বিচার চাই।
যে অবৈধ বহিষ্কার আদেশ আমার বিরুদ্ধে করা হলো, কোনো প্রকার তদন্ত ছাড়াই এটি তদন্ত সাপেক্ষে তুলে নেওয়া হোক এবং যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আমি তার বিচার দাবি করছি। যে এই ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করলো, মাহবুব হাসান পিয়ারুকে ফাঁসাতে গিয়ে বিএনপির ভাবমূর্তি খুলনার জনগণের কাছে নষ্ট করলো, আমি সেই অপরাধীকে তদন্ত করে খুঁজে বের করার জন্য আবেদন করছি, প্রার্থনা করছি। ওনারা তদন্ত করেন না। সাগররুনি তদন্ত কমিটি 6 মাস হয়ে গেল, 5 দিনের কমিটির মেয়াদ 6 মাস হয়ে গেছে, তারপরে বলে তদন্ত করতে পারেন না। তদন্ত কমিটির সদস্যদের সাথে আলাপ করলাম, তারা বললো কি ভাই তদন্ত করব। পিয়ারু ভাই, আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটা খুলনাবাসী, খুলনার প্রতিটা নেতাকর্মী জেনে গেছে, মানুষের মুখে মুখে। আপনার উপর ব্যক্তি শত্রুতাবশত প্রতিশোধ নেওয়া হলো। আপনি কেন এত অন্যায়ের প্রতিবাদ করেন ভাই? টাকা খেয়ে আওয়ামী লীগকে নেতা বানাবে আপনি প্রতিবাদ করবেন, আপনি দলের যে অনিয়ম সেখানে প্রতিবাদ করবেন, আপনি লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে তার প্রতিবাদ করবেন। এ কারণেই তো আপনার উপর ক্ষিপ্ত, তাই প্রতিশোধ নিল। আপনি যে আমার উপর প্রতিশোধ নিলেন, প্রতিশোধ নিতে গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করলেন। আমার মতন ত্যাগী নেতাকর্মীকে আপনি বিএনপি করতে দেবে না, এইটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। বিএনপি সজ্জিয়ার দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। তার রাজপথের ত্যাগী নেতাকর্মীদের উনিই বাঁচাবেন, উনিই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেবেন। আপনার যারা আওয়ামী লীগের দালাল, আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনাদের পদ পদবি বেশি দিন থাকবে না, কারণ সত্যকে কোনোদিন গোপন রাখতে পারবেন না। আপনাদের সকল ষড়যন্ত্র অপকর্ম ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হয়েছেন 5ই আগস্টের পর। কোথায় পেলেন টাকা? তাহলে তো বলতেই হয় দুদকের তদন্ত দাবি করতে হয়। শুনেছি জাহাজের মালিক হয়েছেন, গাড়ি কিনেছেন, এটা তো সবাই জানে, জমি কিনেছেন। কোথায় পেলেন টাকা? আলাদিনের চেরাক পেয়েছেন? আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দলে নিয়েছেন, তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন মোটা অঙ্কের। আজকে খুলনায় আওয়ামী লীগ কেন সংগঠিত হচ্ছে? কারা করছে? যারা আওয়ামী লীগকে টাকার বিনিময়ে পদ বিক্রি করছে, তারাই আওয়ামী লীগকে সংগঠিত করছে শেখ বাড়ির নির্দেশে। শেখ বাড়ির হেফাজতে আপনার ব্যস্ত, আপনার 2 ভাই, দল এখন আপনার 2 ভাইয়ের হাতে জিম্মি। আপনার বড় ভাই বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদের বড় ভাই ফখরুল আলম 18 সালে নির্বাচনে আপনার মনে করেন, দেখেন বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের 300 আসনেই, মনে করবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন 300 আসনেই বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন, কোনো গ্রুপিং নাই, সবাই ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনার কাজ করে যান। 18 সালে ফখরুল ভাই ছিল খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ওই কমিটির সভাপতি ছিলেন জনাব নুসলাম মঞ্জু ভাই, সাধারণ সম্পাদক ছিলেন মনিরুজ্জামান মনির, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা। আপনি কিন্তু ফখরুল ভাই জুয়েল সাহেবের সাথে যোগ দিলেন, প্রমাণ আছে, তথ্য আছে, ছবি আছে। বিনিময়ে আপনাকে কিন্তু ময়লা পাতার মোড়ে 2টি দোকান দিল, 30 লক্ষ টাকা বিক্রি করেছেন, সবাই জানে। তাহলে সেই কর্মকাণ্ড কি এখনো চালিয়ে যাবেন? সেই আওয়ামী লীগের উপহার গ্রহণ করলেন, আওয়ামী লীগের কাজ করলেন, দেশ নেত্রীর আহ্বানকে সাড়া দিলেন না, আওয়ামী লীগে যোগ দিলেন। আবার এখন আপনি বড় বিএনপি নেতা, আপনার ভাই বিএনপি, এখন মা বাপ, তার দল, সে যাকে খুশি দল করতে দিবে, যাকে খুশি করতে দিবে না, যাকে পছন্দ করবে না, যাকে শত্রু মনে করবে, যার কারণে অপকর্ম করতে পারছে না, সেই সমস্ত প্রতিবাদকারীদেরকে বিভিন্ন মব তৈরি করে, ষড়যন্ত্র করে, তাদের চরিত্র হরণ করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসায় আপনি বহিষ্কার করবেন। বহিষ্কার খেলা শুরু করেছেন। ওয়ার্ড সম্মেলনের সময়
আপনার পছন্দের বাইরে যে সমস্ত প্রার্থী বিভিন্ন ওয়ার্ডে ছিল তাদেরকেও আপনি বহিষ্কার করেছেন, সবাই জানে। প্রমাণ লাগবে? প্রমাণ দেবো। কেন? অপরাধ কি? তারা রাজপথের ত্যাগী কর্মী। আপনার আওয়ামী এজেন্টদের আপনি নেতা বানাবেন, আর তার বিরুদ্ধে যখনই ওয়ার্ড কর্মীরা প্রার্থী হবে তাকে বহিষ্কার করে দিবেন। এইভাবে আর কতদিন চলবে? যে ঘর তো আপনি খুঁড়েছেন, যে বহিষ্কার খেলা শুরু করেছেন, সেই গর্তে কিন্তু আপনিই পড়বেন, বিএনপি পড়বে না। আজকে প্রতিদিন খুলনা সামাজিক যোগাযোগ যে মাধ্যম, ফেসবুক, পত্র পত্রিকা, বিভিন্ন জায়গায় মহানগর বিএনপির একদম শীর্ষ নেতার নামে যে সমস্ত সংবাদ আমরা শুনি, লজ্জায় মুখ দেখাতে পারি না। বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি কখনোই দেখিনি, আমি 40 বছরের কর্মী, যে বিএনপির কোনো দায়িত্বশীল শীর্ষ নেতার বিরুদ্ধে এত পরিমাণ অশ্লীল সংবাদ পরিবেশন। খুলনার মানুষ বিরক্ত যে বিএনপির কি দেখার কোনো লোক নাই, এই দলকে বাঁচানোর লোক নাই। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কানে কি কেউ দেয় না করে এই সমস্ত অভিযোগগুলো? কি হচ্ছে এগুলো? কর্মীদেরকে, রাজপথের কর্মীদের ঘরে উঠে দেওয়া হলো, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলো। কেন পুনর্বাসন করছে? দেখেন, আমি আগেই বলেছি, 3 আসনে মনিটরিং সেল হলো আমার প্রস্তাবে, 2 আসনে কিন্তু হবে না। 2 আসনে ওনারা নির্বাচন করবে। 2 আসনে শেখ বাড়িকে ওনারা আবারও নতুন করে ঢেলে সাজাবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে নিরাপদে থাকতে পারে, তাদের কোটি কোটি টাকা সেখান থেকে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে রক্ষা করবেন, আওয়ামী লীগকে আবারও পুনর্জীবিত করবেন। এছাড়া আমি কি বলতে পারি আর? এতে সুস্পষ্ট ব্যাখ্যা দিলাম, প্রমাণ দিলাম। আমি বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় মহাসচিব সহ খুলনা মহানগরীর বিএনপির ত্যাগী রাজপথের নেতাকর্মী সকলের কাছে আমি আহ্বান করব, অনুরোধ করব, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রার্থনা, আবেদন, আপনি অচিরেই এই সমস্ত বিষয় আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইনশাআল্লাহ দুর্বৃত্তর হাল থেকে দলকে বাঁচাবেন। যার হাতে দল নিরাপদ না, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, আপনি সেই দুর্বৃত্ত মুক্ত খুলনা মহানগর বিএনপিকে আবারও নতুনভাবে যেন ঢেলে সাজানো যায় সেই উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার করা হয়েছে, বিশেষ করে আমার বিরুদ্ধে, আমার আদেশ অবিলম্বে তদন্ত সাপেক্ষে, আমি তো চ্যালেঞ্জ করেছি, 6 মাসে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আমি শতভাগ নির্দোষ। আমার সাময়িক যে অবৈধ বহিষ্কার আদেশ, এরা বহিষ্কার করার ক্ষমতা এদের নাই, সেটি তুলে নেওয়া হবে। আমি আবেদন করছি, তুলে নেবেন। এবং যারা গঠনতন্ত্র লঙ্ঘন করে এই বহিষ্কার নাটকটি সাজিয়েছে অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে, তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। খুলনা মহানগর বিএনপির অতীত ঐতিহ্য এবং সুনাম ছিল, সেই অতীত ঐতিহ্যকে আবারও পুনরায় ফিরিয়ে আনতে হবে শক্তিশালী সঠিক নেতৃত্ব গঠনের মাধ্যমে। প্রিয় ভাই ও বোনেরা, আরও অনেক অসংখ্য উদাহরণ আছে। দেখেন, একটি বিষয় বলি, ওনার যারা চামচা অনুসারী, তারা অপকর্ম করলে কোনো বিচার নাই। পত্র পত্রিকায় দেখলাম, সব জায়গায়, একটি থানার সভাপতি ধর্ষণ করলো তার আপন ছোট ভাইয়ের স্ত্রীকে। সেই স্ত্রী মহানগর বিএনপি সাধারণ সম্পাদকের কাছে বললেন যে এরকম নেতা, আমাকে আমার ভাসুর ধর্ষণ করেছে, আমি আপনার কাছে বিচার চাই। উনি বললেন নিজেদের ব্যাপার মিটায় নাও, ধর্ষণ করা বলে নিজেদের ব্যাপার। হ্যাঁ, তাহলে তো উনি এগুলোকে সাপোর্ট করেন। সেই ধর্ষিতা মহিলা আদালতে মামলা করেছে, থানায় গেছিল, থানায় মামলা নেয় নাই। বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেবে না। উনি ওনার ছোটো দুটো বাচ্চা নিয়ে সংবাদ সম্মেলন করেছে, তাকে মামলা হয়েছে আদালতে, অদ্যাবধি কিন্তু তাকে শোকজ পর্যন্ত করে নাই। যাদের বিরুদ্ধে দখল চাঁদাবাজির
অভিযোগ পত্র পত্রিকায় লেখা হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু শোকজ করা হয় নাই। গত 8ই অক্টোবর আমাকে বিএনপি মহানগর বিএনপির দপ্তর সম্পাদক টিপু ফোন করে জানালো যে 8ই অক্টোবর একটা শুনানি আছে মহানগর বিএনপির কি মনিটরিং সেল তোমাকে আহ্বান করেছে, ওখানে থাকতে হবে। আমি গেলাম, হেলাল গেল, হেলালকেও কি আমি ভেবেছিলাম যে মনে হয় আমার যে অবৈধ আদেশ যেটা এরা দিয়েছিল সেটির ব্যাপারে শুনানি এবং আদেশ তুলে নেবে। আমি খুশি মনে গেলাম, গিয়ে শুনলাম যে না, আরামবাগে বিএনপি একজন সদস্য এক ভদ্রলোকের বাড়ি দখল করেছে। সেই হীরা, সে হলো সাধারণ সম্পাদকের লোক। সেই হীরাকে শেল্টার দিচ্ছে কিনা সাইদ হাসান লাবলু, হাসানাই বাবু, ওই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ। হাউস বিল্ডিং ফিনান্সের থেকে নিলামকৃত বাড়ি ক্রয় করেছে এক ভদ্রলোক, গত 12 বছর আগে, তার প্রতিনিধি আছে। সেই বাড়িটি দখল করে নিল। আমি আমার পাশের বাড়ি, 3-4টা বাড়ি, আমি নতুন বাড়ি একটা বাড়ি বানাচ্ছি আরামবাগের মোড়ে। আমার কাছে অভিযোগ আসার পরে ওই এলাকার মানুষ সিসি করছে বিএনপিকে যে ক্ষমতায় আসার আগেই জমি দখল, বাড়ি দখল। আমি গিয়ে হীরাকে ওই এলাকার স্থায়ী অধিবাসী গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে আমি বললাম, এই বাড়ি তুমি কেন দখল করলা, তোমার কে এই বাড়ি দখল করতে বললো? সে কিন্তু সবার সামনে সাইদ হাসান লাবলুর কথা, হাসানাই বাবির কথা এবং তুহিন ভাইয়ের কথা বলেছে। আমি বলেছি বাড়ি দখল মুক্ত করা হোক, তুমি বাড়ি থেকে নেমে যাও। সে কি করলো, আমার বিরুদ্ধে অভিযোগ দিল। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে মহানগর বিএনপি অফিসে ডাকলো। কেন আমি ও বাড়ি দখল করলাম, আমি সেই প্রতিবাদ করলাম। বলেন, সেই ডকুমেন্টস আমার কাছে আছে, দেখতে চান আমি দেখাবো। যাই হোক, অনেক কথা বললাম। আমি সর্বশেষ 2 আসনে যাকে নৌসন দেওয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করব। আমি নিজেও করব। আমি মাঝে শফিকুল আলম মনাবাইয়ের পক্ষে আমি 31 দফা বাস্তবায়নের জন্য আমি 2-3টি কর্মসূচি অংশগ্রহণ করেছি। সেখানেও শফিকুল আলম তুহিন ভাই উনি ক্ষিপ্ত হয়ে উনি পত্রিকা আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়েছেন মনাভাইকে পেঁচিয়ে। মনাভাই ভালো লোক, ভদ্রলোক, দীর্ঘদিনের ত্যাগী নেতা, অভিন নেতা, যুবদলে একসময় প্রেসিডেন্ট ছিল উনি মহানগরী। যে বহিষ্কৃতরা কেন মনাভাইয়ের সাথে মহানগর বিএনপির সাথে ইয়ে করবে, বিএনপির ধানের শীষের কাজ করবে। সাংবাদিকরা বলল, আমি সাংবাদিকদেরকে প্রেশার ক্রিয়েট করে সাধারণ সম্পাদক উনি এই সংবাদটি ছাপালো। আমি প্রতিবাদ দিয়েছি, মনোভাব প্রতিবাদ দিয়েছে, সেগুলো সমকালে ছাপানো হয়েছে। আরে ভাই, বহিষ্কার মানে আপনি বহিষ্কার করার মালিক নাকি? আমি সাধারণ জনগণ বাংলাদেশের, আমি ধানের শীষকে ভালোবাসি। ধানের শীষের পক্ষে যেখানে মিছিল সেখানে মিছিলে অংশগ্রহণ করব। আপনি বাধা দেওয়ার কে? হ্যাঁ, এই হলো আপনার আচরণ। তার মানে বিএনপি করতে দেবেন না। বিএনপি কার পৈতৃক সম্পত্তি না। বিএনপি আমি করব। তারেক সাহেব মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার অভিভাবক জনতা জনাব রকিবুল ইসলাম বকুল, আজিজুল বাড়ি হেলাল, শফিকুল আলম মনা, ওনারা নিশ্চয়ই আমার এই কথাগুলো শুনবেন এবং আমি তাদের কাছে ন্যায় বিচার দাবি করছি। ওনারা ন্যায় বিচারের পক্ষে থাকবেন, দলকে বাঁচিয়ে রাখবেন। দলকে যে ধ্বংস করেছে এই পর্যন্ত সেই দুর্বৃত্তকে হাত থেকে দলকে মুক্ত করবেন এবং নতুন করে মহানগর বিএনপির একটি সুসংগঠিত শক্তিশালী আওয়ামী দালাল মুক্ত বিএনপি গঠন হবে। এর ব্যাপারে আমি সবার কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো এবং ত্যাগী নেতা কর্মীদেরকে তাদের যে প্রাপ্তি, ত্যাগে যে নায়ক যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী তাদের প্রাপ্তি ফিরিয়ে দেখতে হবে এবং দলকে বাঁচিয়ে রাখতে হবে। ইনশাল্লাহ বিজয় সন্নিকটে, ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে সারা দেশে। যদি দুর্বৃত্তদের, আওয়ামী দালালদের এখনই চিহ্নিত করে শনাক্ত করে এই দল থেকে ঘাড় ধরে বের করে দেবেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক বিচারের আওতা নিয়ে আনতে হবে, বহিষ্কার করতে হবে। সকলকে ধন্যবাদ জানাবো। সকলের কাছে আমি আবার অনুরোধ করব, ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। ত্যাগী নীতি কর্মীদেরকে তাদের ত্যাগের প্রাপ্তি দেওয়ার জন্য আপনারা সবাই সোচ্চার হবেন। সবাই এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।
ইনশাল্লাহ প্রতিবাদ করতে 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 এক সময় অন্যায়কারী ধ্বংস হবে এবং আমাদের প্রতিবাদের সুফল বয়ে আসবে। আগামীতে আবারও মহানগর বিএনপির যে সমস্ত উদ্যোগপতিরা দায়িত্বশীল শীর্ষ নেতৃবৃন্দ অপকর্ম করছেন, তাদের অপকর্ম আমি তথ্য প্রমাণের ভিত্তিতে আবারও লাইভ কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে অবহিত করব। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।